নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রাহু যে রহস্যময় গ্রহ সেই নিয়ে তোমাদেরকে কিছু তথ্য তুলে ধরব। রাহু প্ল্যানেটটি যখনই আমাদের দশা অন্তর্দশাতে আসে তখনই আমাদের মুখ কিন্তু শুকিয়ে যায়। প্রত্যেকের মনেই সে পড়াশোনার চলাকালীনই হোক, বিবাহিত জীবন মানে বিবাহ যখন হবে সেই সময়ই হোক, সন্তান হওয়ার ক্ষেত্রেই হোক, অথবা চাকরির জীবনেই হোক না কেন, যাদের জীবনে এই রাহুর মহাদশা অথবা অন্তর্দশা আসে তখনই কিন্তু বিভিন্ন রকম এক একজনের ক্ষেত্রে এক এক রকম সমস্যা দিয়ে যায়। রাহুকে বলা হয় যে কখনোই সে নিঃস্বার্থভাবে কোনো কিছু কিন্তু তোমাকে দেবে না। যখনই তোমাকে কিছু দেবে ভেবে রাখবে তার পিছনে কিন্তু সে তার কোনো কিছু নিয়ে নেওয়ার টেন্ডেন্সি অবশ্যই থাকবে। তা সে কারণে রাহু যখন আমাদের পৌরাণিক মতে মানে বৈদিক যুগে পুরাণ মতে যে গল্পটা মোটামুটি তোমরা সকলেই জানো, তাও বলছি। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন কিন্তু দেবতা এবং রাক্ষসদের মধ্যে একটা তারা ঠিক করে যে সমুদ্র মন্থনে যা উঠবে তারা সেটা ভাগাভাগি করে নেবে। এবং যখন ধন্বন্তরী দেব রাহুর অমৃতের কলস নিয়ে উঠেছিলেন, সেই সময় কিন্তু সেই অমৃত ভাগ করে দেওয়ার একটা কথা ওঠে এবং তখন দেবতারা ঠিক করেন যে তাদেরকে আগে দেওয়া হবে, তারপরে কিন্তু রাক্ষসদের সেই অমৃত দান করা হবে। সেই কারণে তখন বিষ্ণুদেব কিন্তু মোহিনী রূপ ধারণ করে, স্ত্রী রূপ ধারণ করে কিন্তু সেই কাজটি করেছিলেন। এবং আগে দেবতাদের তারা ঠিক করেছিলেন দেবতাদের দিতে দিতেই যেন সেই অমৃত শেষ হয়ে যায়। সেই অভিসন্ধি কিন্তু রাহু বুঝে গেছিলেন। তা সেই কারণে তিনি কিন্তু দেবতাদের দলে গিয়ে রূপ বদল করে বসেন। তার নাম যখন রাহু হয়নি তার আগে সেই দৈত্যের অথবা রাক্ষসের নাম ছিল, অসুরের নাম ছিল হচ্ছে সর্বাণু। এবং সেই সর্বাণু অসুর সে কিন্তু দেবতাদের দলে গিয়ে বসে এবং বসেন হচ্ছে সূর্যদেব এবং চন্দ্রদেবের মাঝে। যখন মোহিনী রূপ ধারণ করে শ্রীবিষ্ণু সকলকে অমৃত দান করছিলেন তখন কিন্তু সেই রাহু সেই অমৃতর খানিকটা সে গ্রহণ করে এবং গলা অবধি যেতে না যেতেই কিন্তু সেই চন্দ্রদেব এবং সূর্যদেব কিন্তু সেটা বুঝে ফেলেন যে সর্বাণু তাদের মধ্যে বসে এই অমৃতপান করছেন। তখন কিন্তু তারা চেঁচিয়ে বলেন এবং সবাইকে জানানোর ফলে সঙ্গে সঙ্গে কোনো দেরি না করেই কিন্তু বিষ্ণু মোহিনী রূপ থেকে ধারণ করেন, মোহিনী রূপ থেকে কিন্তু বিষ্ণুর রূপ ধারণ করে সুদর্শন চক্র দিয়ে ওই সর্বাণু অসুরের গলা কেটে দেন। এবং সেইখানেই কিন্তু অমৃত কিন্তু গলা অবধি যাওয়ার ফলে তার মাথার অংশটা তখন দেবতারা কি করলেন, শরীরটা যেহেতু আলাদা হয়ে যায় ধরের থেকে, সেই কারণে শরীরের নিচের অংশটাকে সর্পরূপে তাকে দেবতা দেব ব্রহ্মাদেব তাকে দিলেন এবং সকল দেবতারা স্থির করলেন বিষ্ণু এবং ব্রহ্মাদেব। এবং তার যে দেহের অংশের ওপরে সাপের যে মাথাটা সেটা বসানো হলো। সেই কারণে দুটো অংশ হলো, একটা রাহুর রূপ হলো, একটা কেতুর রূপ হলো। এবং সর্বাণু সেই রূপ তার রাহু কেতুর যে নাম প্রদান করা হলো সেটা সে নিজে ওই নামগুলো গ্রহণ করার ফলে কিন্তু সেই সর্বাণু দেবতাদের মাঝে স্থান পেলেন, অর্থাৎ রাহুকে দেবতার মাঝে স্থান দেওয়া হলো। রাহু কেতুকেও 9টা প্ল্যানেটের মধ্যে তিনি স্থান পেলেন। এই হচ্ছে পৌরাণিক গল্প। এবং বলা হয় যে রাহু যাদের পাওয়ারফুল তারা কিন্তু অনেক দূর পর্যন্ত তারা দেখতে পারে, অনেক ভবিষ্যতে কি ইনটিউটিভ পাওয়ার তাদের খুব বেশি থাকে, ইনটিউশন বেশি থাকে। এবং তাদের মধ্যে খারাপ যদি ভাবে রাহুর অবস্থান হয় ন্যাটাল চার্টে তাহলে যেমন খারাপ ফল দেয়, আবার ভালো যদি রাহু হয় সেটা তোমার অনেক ভালো ফলও দিয়ে থাকে। রাহুর প্রভাবিত ব্যক্তিরা সাধারণত রোগা, লম্বাটে এবং তাদের মজবুত চেহারা হয়ে থাকে এবং তাদের মাথাটা সাধারণত একটু বড় হতে দেখা যায় এবং ঠোঁটটা একটু পুরু হয়ে থাকে। এগুলো একটা সিমটম রাহু প্রভাবিত ব্যক্তিদের। তাছাড়া এদের তীব্র একটা ঘ্রাণ শক্তি বা তীব্র একটা শ্রবণ শক্তি কিন্তু এদের মধ্যে থাকবে। রাহু যদি অ্যাফ্লিক্টেড অবস্থায় থাকে
তাহলে দেখা যায় তার ড্রেস সেন্স থাকে না, তারা যে কোনো ধরনের জীর্ণ শীর্ণ মানে কেমন একটা ধরনের কাপড় চোপড় তারা পরে বেশভূষা পরিধান করে থাকে। কিন্তু রাহু যদি সুন্দরভাবে তার চ্যাটে থাকে তাহলে কিন্তু তারা ওয়েল ড্রেস আপ করে, তারপরে তোমার ব্রাইট মাল্টি কালার তারা পছন্দ করবে এবং তাদের একটা সেন্স থাকবে, মানে সাজগোজের মধ্যে একটা আলাদা সৌন্দর্য কিন্তু তারা বহন করে, অর্থাৎ তাদের ড্রেসিং সেন্সটাই কিন্তু খুব সুন্দর হয়ে থাকে যদি রাহুটা আমাদের ন্যাটাল চার্টে ভালো হয়ে থাকে। রাহু যেমন মানুষকে তোমার মেটেরিয়াল প্রসপারিটি দেয়, ঠিক একইভাবে রাহু কিন্তু স্পিরিচুয়ালিটিও দিয়ে থাকে এবং ধার্মিক যে ব্যক্তি তার কিন্তু অবশ্যই রাহুকে খুব ভালো হতে হবে। আচ্ছা, রাহুর চরিত্র কিন্তু মায়াবী হয়ে থাকে এবং এরা দ্বৈত প্রকৃতিরও হতে দেখা যায় এবং এদের মধ্যে যে একটা অজানাকে জানার আগ্রহ, তারপরে গুপ্তবিদ্যা, এগুলোর প্রতি একটা আগ্রহ কিন্তু অবশ্যই থাকে এবং নেগেটিভ দিকের মধ্যে সকল প্রকার অপরাধমূলক কাজ, তারপরে তোমার মানে আনলফুল যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কিন্তু রাহু দিয়ে থাকে এবং স্বেচ্ছাচারিতা, বিকৃত মানসিকতা, ভালো দিকের মধ্যে প্রসপারিটি, ওয়েলথ, তারপরে আলটিমেট যে একটা সত্যি কোনো নলেজেবল একটা পার্সোনালিটি, এগুলো কিন্তু সব মানে যে কোনো ধরনের উন্নতি সেগুলো কিন্তু অবশ্যই রাহুর থেকে আমরা পেয়ে থাকি। শনি, বুধ, শুক্রের একটা সম্মিলিত ঋণাত্মকতা কিন্তু এই রাহু গ্রহটা নির্দেশ করে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রাহুর একটা বিশাল পজিটিভ দিক রয়েছে। কোনো বৈপ্লবিক যে পরিবর্তন, অর্থাৎ কোনো বড় ধরনের পরিবর্তন, সে সমাজের হতে পারে, পরিবারে কোনো একটা নিয়ম রীতির পরিবর্তন হতে পারে, অফিসিয়াল জায়গায় বা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে, অর্থাৎ যে পরিস্থিতিটা দীর্ঘদিন ধরে চলছিল এবং সমস্যা তৈরি করছিল সেটাকে ভেঙে দিয়ে একটা নতুন বৈপ্লবিক পরিবর্তন, সেটাও কিন্তু রাহু নিয়ে আসে এবং এটি একটি শুভ দিক। রাহু বুধের মতোই কিন্তু ভার্সেটাইল, কুইক থিঙ্কার এবং গুড কমিউনিকেটার এটা বলা যায়। রাহু যে ঘরে অবস্থান করে, যে রাশিতে অবস্থান করে, যে নক্ষত্রে অবস্থান করে, যে প্ল্যানেটের সাথে অবস্থান করে, সেগুলোর কিন্তু যে গুণাবলী সেগুলো কিন্তু রাহু অর্জন করে থাকে। অর্থাৎ রাহু কখনোই একা কোনো কাজ করতে পারে না, এদের দ্বারা কিন্তু সম্মিলিত প্রয়োগে রাহুর ফলাফল আমরা পেয়ে থাকি। সেই কারণে শুভ গ্রহের সাথে যখন বসে তখন কিন্তু শুভ ফল প্রদান করে এবং অশুভ গ্রহের সাথে যখন বসে সে অশুভ গ্রহের যে কার্যকারিতা সেগুলো তখন রাহুর দ্বারা হতে থাকে। রাহু যখন মঙ্গলের সাথে থাকে তখন সেটাকে অঙ্গারক দোষও বলা হয়ে থাকে এবং এই ধরনের জাতক জাতিকাদের মাথা প্রচণ্ড গরম হয়, হঠকারী ডিসিশন নিয়ে ফেলে এবং অ্যাগ্রেসিভ ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে বেশি থাকে এবং অপ্রয়োজনীয় যে হিংস্রতা বা অনেক সময় দেখা যায় যে অপরাধীমূলক আচরণ করে ফেলে বা তারা একটা অতিরিক্ত ঝগড়াঝাটি ঝামেলায় জড়িয়ে পড়ে, এগুলো কিন্তু রাহু মঙ্গলের সহাবস্থানের ফলে সাধারণত হয়ে থাকে। রাহু সাধারণত কোনো বিচার আচার মানে না, রাহু ব্যাপৃতি খুব বেশি এবং রাহু বিদেশ বুঝিয়ে থাকে, মাল্টিন্যাশনাল কোম্পানি বুঝিয়ে থাকে, বিদেশের সংযোগ বুঝিয়ে থাকে এবং বিদেশি বন্ধু এবং তোমার সব কিছুই কিন্তু ভাস্ট আকারে রাহুর দ্বারা আমরা বৃদ্ধি, যে কোনো ধরনের বৃদ্ধি কিন্তু রাহু বুঝিয়ে থাকে। এই রাহু গ্রহের স্বভাব অনেকটাই ইউরেনাস গ্রহের মতোই হয়ে থাকে। রাহুর মিত্র গ্রহের মধ্যে পড়ছে হচ্ছে তোমার শনি, শুক্র এবং বুধ, আর সম বা নিউট্রাল গ্রহের মধ্যে রয়েছে তোমার মঙ্গল এবং বৃহস্পতি এবং তোমার শত্রু গ্রহ হিসেবে সাধারণত রাহু, রবি এবং তোমার চন্দ্রকেই মেনে থাকে। রাহু যেহেতু ড্রাগনস হেড, সে কারণে সর্বদাই কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে রাহু চলে এবং সবাই যে আগামী দিনের আশা নিয়ে আমরা বেঁচে থাকি, আর সেই রাহুই কিন্তু সেই ফিউচারকে ইন্ডিকেট করে থাকে এবং তীব্র গতিতে এগিয়ে যাওয়া, অতীতের সমস্ত বাজে জিনিস বা যে কোনো কিছু ভুলে ফেলে রেখে একদম আগামী দিনের জন্য যে এগিয়ে যাওয়া, সেগুলো কিন্তু একমাত্র রাহু কিন্তু কোনো কিছু ধরে রাখে না, সব কিছু ছেড়ে এগিয়ে যাও, এই জিনিসটা কিন্তু রাহু আমাদেরকে দিয়ে থাকে। এবারে কিছু কম্বিনেশন নিয়ে আমি তোমাদেরকে বলবো। প্রথমত বলবো রবি রাহুর কম্বিনেশন। এই রবি রাহুর কনজাংশন কিন্তু জাতক জাতিকাকে
তোমার জীবনে চলার পথে প্রতিষ্ঠিত হতে, নিজের সচেষ্টায় প্রতিষ্ঠিত হতে সাহায্য করে এবং সুযোগ দিয়ে থাকে। শুভ রাহুর এবং রবি সংযোগের ফলে জাতক কিন্তু সমৃদ্ধ হয়ে থাকে এবং অশুভ যে রবি রাহুর কানেকশানে কিন্তু স্বার্থপরতা বোঝায়, অহংকারী মনোভাব বোঝায় এবং অদ্ভুতভাবে জাতকের এই রবি রাহুর কানেকশান কিন্তু উন্নতি ঘটিয়ে থাকে। এমনকি সরকারি চাকরিও অনেক ক্ষেত্রে দেখা যায় রবি রাহুর কানেকশানে হয়ে থাকে এবং এই বিদেশের সাহায্যে উন্নতিও কিন্তু রবি রাহুর সংযোগ দেয়। এই যোগটি যদি অর্থাৎ রবি রাহুর যে কনজাংশন, এটা যদি অগ্নিরাশিতে হয়, অগ্নিরাশি হচ্ছে 3টি, ধনু, মেষ এবং সিংহ, তাহলে কিন্তু জাতক জাতিকা একটু স্বাধীন চেতা বা তোমার স্বাধীন মনোভাবাপন্ন হতে দেখা যায়। এবং এই সংযোগ যদি পৃথ্বী রাশিতে হয়ে থাকে তাহলে কিন্তু জড়বাদী মানসিকতার সেই জাতক জাতিকারা হয়ে থাকে। এবং বায়ুরাশিতে যদি এই সংযোগ হয়ে থাকে, অর্থাৎ রবি রাহুর কানেকশন যদি বায়ুরাশিতে হয় তাহলে কিন্তু সেটা অনেক সুষম হয়ে থাকে। কিন্তু তুলা রাশির যেহেতু রবিটা নিচস্থ হয়ে থাকে, সে কারণে খুব একটা ভালো রেজাল্ট সহজে পাওয়া যায় না। এবারে চলে আসি যে রাহু এবং চন্দ্রের কানেকশানে কি হয়ে থাকে, অর্থাৎ কনজাংশনে কী ফল আমরা পাই। এই চন্দ্র রাহুর কানেকশানটা অনেক সময় আমরা বলে থাকি যে খুব একটা মানে মন মানসিকতার দিক থেকে ভালো হয় না, কারণ চন্দ্র হচ্ছে মনের মানসিকতার কারক প্ল্যানেট এবং রাহু যুক্ত হয়ে যাওয়া মানে তার মধ্যে সবসময় একটা আইসোলেশন, ভীতি, তারপরে মানসিক একটা উদ্বেগ, বিচ্ছিন্নতা, এগুলো কাজ করতে থাকে এবং সবসময় কিন্তু অবশ্য খারাপ হয় না। যদি ভালো পজিশানে তুঙ্গ অবস্থায় চন্দ্র থাকে, রাহু যুক্ত হয়ে থাকে, সে ঘরে রাহুও তুঙ্গ হয় এবং চন্দ্রও তুঙ্গ অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেই রাহু চন্দ্রের কানেকশান খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং তাদের মধ্যে একটা সূক্ষ্ম আধ্যাত্মিক চেতনা, মনোভাব সেটা বৃদ্ধি করতে সাহায্য করে এবং সেক্ষেত্রে জাতক জাতিকার মধ্যে একটা আমূল একটা তোমার উন্নতি হতে তাদের মধ্যে মন মানসিকতার মধ্যে দেখা যায়। আবার দেখা যায় নেগেটিভভাবে থাকলে হ্যালুসিনেশন, তারপরে তোমার ইলিউশন এবং প্যারানর্মাল বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু চন্দ্র রাহুর যদি নেগেটিভভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায়। এই চন্দ্র রাহু যদি দ্বাদশভাবে অবস্থান করে এবং শক্তিশালীভাবে অবস্থান করে তাহলে সেই সমস্ত জাতক জাতিকাকে কিন্তু দেখা যায় বিদেশে স্থায়ীভাবে অবস্থান করতে এবং বিদেশের সংযোগেই কিন্তু তার উন্নতি লাভ হয়ে থাকে। যদি রাহু এবং মঙ্গলের সংযোগ হয়ে থাকে বা কনজাংশন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি নেগেটিভভাবে হয় তাহলে সেই জাতক জাতিকার মধ্যে হঠকারী মনোভাব, অর্থাৎ অঙ্গারক দোষ যেমন বললাম হয়ে থাকে এবং স্বেচ্ছাচারিতা এবং পারভার্সন এরকমও কিন্তু হতে দেখা যায় এবং তাদের মধ্যে ঘৃণা, রাগ যেটাই থাকবে অতিরিক্ত মাত্রায় থাকবে, তারা সেটা কন্ট্রোল করতে পারবে না। বিশেষ করে যদি মেষ, বৃষ, সিংহ এবং বৃশ্চিক এই বা মকর এই রাশিগুলোতে থাকে তাহলে কিন্তু নেগেটিভ ফল এই মঙ্গল এবং রাহুর কানেকশন হলে হয়ে থাকে। এবারে যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু এই মঙ্গল রাহুর কম্বিনেশনের জন্য সেই সমস্ত জাতক জাতিকারা যারা দুর্বল অবস্থায় আছে, যারা ধরো সমাজের অত্যাচারিত, তাদের পাশে কিন্তু এই জাতক জাতিকারা দাঁড়াবে এবং যেটা ভুল কথা হচ্ছে বা সেটা বাড়িতে হতে পারে, অফিসিয়াল জায়গা হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, যেখানেই অবিচার হচ্ছে বা বাজে কোনো ধরনের কোনো কিছু হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিন্তু তারা সব যারা অবহেলিত বা যেগুলো ভুল কাজ হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু অবশ্যই তারা দাঁড়াবে যদি শুভভাবে অবস্থান করে এই মঙ্গল এবং রাহু। বুধ রাহুর কানেকশান কিন্তু খুব ভালো একটা সংযোগ দিয়ে থাকে যদি শুভভাবে অবস্থান করে, সেক্ষেত্রে উত্তম চিন্তাভাবনা, বুদ্ধিমান সেই সমস্ত জাতক জাতিকা হয়ে থাকে এবং সুচিন্তিত মতামত তারা রাখে এবং খুব ফাস্ট তারা ডিসিশন মেকার এবং থিঙ্কার হয়ে থাকে এবং মানে দ্রুত সব কিছু চিন্তাশক্তি এবং খুব ভালো গুড কমিউনিকেটার, ফাস্ট কমিউনিকেটার কিন্তু তারা হয়ে থাকে। এবং কখন শুভ হবে, যখন তোমার মিথুনে, তারপরে তোমার কন্যাতে এবং কুম্ভে, এইখানে কিন্তু সবথেকে বেশি বুধ রাহুর কম্বিনেশনে গুড রেজাল্ট দিয়ে থাকে। অন্যান্য ঘরগুলোতে সেরকম একটা খুব ভালো ফল পাওয়া যায় না। তবে যদি অশুভভাবে থাকে তাহলে এই সংযোগ কিন্তু জাতক জাতিকাকে খুব বেশি মাত্রায় স্বার্থপর হতে সাহায্য করে।
এই সংযোগও কিন্তু জাতক জাতিকাকে বিদেশ বা বিদেশ সংক্রান্ত বিষয়ের সাথে যোগাযোগ হতে বা বিদেশের কানেকশন হতে সাহায্য করে থাকে। এবারে চলে আসি বৃহস্পতি এবং রাহুর সংযোগে। বৃহস্পতি রাহুর সংযোগ গুরুচণ্ডাল দোষ তৈরি করে থাকে। যদি নেগেটিভভাবে বসে তাহলে সেক্ষেত্রে তারা গুরুজনদের সাথে তাদের মতের মিলের অভাব থাকে, তাদের কথাবার্তায় গুরুজনদের সাথে ভালোভাবে তারা কথা বলতে পারে না, তাদের মতের মিল হয় না। এছাড়াও বৃহস্পতি এবং রাহু দুটোই যেহেতু বৃদ্ধিকারক প্ল্যানেট, সেহেতু তাদের মেটেরিয়ালিস্টিক গেন হয়ে থাকে, তাদের জ্ঞানের বৃদ্ধি হয়ে থাকে। যে কোনো বিষয়ে কিন্তু বৃদ্ধি এই দুটো প্ল্যানেট ইন্ডিকেট করে থাকে। এবং যদি জলরাশিতে ঘটে বা তোমার ধনু রাশিতে ঘটে বা কুম্ভ রাশিতে ঘটে থাকে, তাহলে জাতকের মধ্যে একটা সাহিত্যিক মনোভাব বা দানশীল গুণের একটা বিকাশ ঘটে থাকে। কিন্তু অশুভ সংযোগ যদি হয়ে থাকে বৃহস্পতি রাহুর, যদি নিচস্থ অবস্থায় বৃহস্পতি থেকে রাহুর সাথে সংযোগ হয়ে থাকে, তাহলে সেই সমস্ত জাতক জাতিকারা তাহলে স্বার্থপর মানসিকতার, প্রতিহিংসা পরায়ণ এবং একটা মানে ঠকবাজ বা শর্ট প্রকৃতির হতে সাধারণত দেখা যায়। এবং এই সংযুক্তি মোটামুটি ভালো ফল দিলেও অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে উচ্চাশা বা অপচয়ের দিকে তাদের মনোভাব কিন্তু বৃদ্ধি পেতে থাকে যাদের এই সংযোগটা থাকে। এবং বৃহস্পতি যেহেতু আইনকারক গ্রহ, তাই এই সংযোগে অনাচারীও যদি নেগেটিভ হিসেবে ধরি, যদি অশুভভাবে থাকে, তাহলে কিন্তু তারা সমাজে, পরিবারে কিন্তু অনাচারও করতে দেখা যায়। যদি চতুর্থভাবে বৃহস্পতি রাহুর সংযোগ হয়ে থাকে, তাহলে কিন্তু সেই সমস্ত জাতক জাতিকারা সম্পত্তির বিষয়ে ভাগ্যবান হয়ে থাকে। এবং দেখা যায় যেহেতু চতুর্থ ভাব মা বুঝিয়ে থাকে, সে কারণে মায়ের মানসিকতা কিন্তু তোমার মেটেরিয়ালিটি একটা ওরিয়েন্টেড মানসিকতা কিন্তু মায়ের মধ্যে হতে দেখা যায়। বৃহস্পতি রাহুর সংযোগে জাতকের মধ্যে তোমার শিক্ষক বা লেখক হওয়ার একটা মানসিকতা গড়ে উঠতে দেখা যায় এবং জ্ঞান বৃদ্ধির বা জ্ঞান প্রদানের একটা মানসিকতা সেই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে হতে দেখা যায়। শুক্র রাহুর যে কানেকশানটা খুব একটা ভালো নয়। এটা ভোগবিলাস, কামনা বাসনা এবং মেটেরিয়ালিস্টিক বিষয়ের প্রতি ভীষণভাবে জাতক জাতিকাকে তুলে ধরে। যদি শুভভাবে অবস্থান করে তাহলে সেটা কিন্তু একটা সিম্প্যাথেটিক মনোভাব কারোর প্রতি এবং কূটনীতি, তারপরে তোমার সমবেদনা, এগুলো কিন্তু জাতক জাতিকার মধ্যে থাকবে। আর যদি অশুভভাবে থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে অতিরিক্ত কামনা বাসনা এবং তাদের নিজেদের মানসিক ইচ্ছা চরিতার্থ করার জন্য তাহলে যে কোনো পথে কিন্তু তারা এগোতে দেখা যায়। আর পঞ্চমভাবে যদি থাকে তাহলে এই কানেকশানটা মেটেরিয়ালিস্টিক সন্তান, তারপরে দশমভাবে যদি থাকে খুবই ভালো, সেক্ষেত্রে কিন্তু কর্মে একটা সৌভাগ্য নিয়ে আসতে সাহায্য করে। অর্থাৎ শুভভাবে থাকলে তার থেকে কিন্তু অবশ্যই ক্রিয়েটিভিটি, শুভ ফল পাওয়া যায় এবং আর্টিস্টিক মনোভাব থাকবে। আর বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের থাকতে দেখা যায়। এবং অশুভভাবে থাকলে কিন্তু কামনা বাসনা এবং অশুভ কাজের সাথে যুক্ত হতে তাদেরকে দেখা যায়। শনি রাহুর যে কানেকশান সেটা কিন্তু শুভ এবং অশুভ দুভাবেই হতে পারে। যখন শুভভাবে হয় তখন তাকে বলা হয় নাগমণি যোগ তৈরি করে এবং অশুভভাবে হলে কিন্তু শ্রাপিত দোষ তৈরি করে থাকে। এবং যখন অশুভভাবে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার দুর্ভাগ্যের শিকার হয়ে থাকে এবং তাদের জীবনে বিভিন্ন রকম বাধা বিপত্তি ফাড়া আসতে থাকে। এই সম্পর্কটা যদি জলরাশিতে অর্থাৎ কর্কট রাশি, তারপর মীন রাশি এবং বৃশ্চিক রাশিতে হয়, তাহলে সেই জাতকের মানসিকতা কিন্তু হয়ে থাকে একাকিত্ব এবং ভীষণ হতাশায় ভুগতে কিন্তু তাদের দেখা যায়। মনে হয় তাদের জন্ম না হলেই ভালো হতো, এরকম মানসিকতা তাদের মধ্যে এসে যেতে দেখা যায়। এটি যদি নেগেটিভভাবে থাকে তাহলে কিন্তু তারা ধর্মান্ধ, তারপরে তোমার বিচারের ক্ষেত্রে সে অবিচার করে ফেলবে এবং স্বার্থপর মানসিকতার হবে, হতাশা পীড়িত হয়ে থাকবে। তারপরে তোমার নির্মম একটা অনুভূতি তাদের মধ্যে দেখা যায় এবং অনুভূতিহীনই বলা যায় তাদেরকে যদি অশুভভাবে অবস্থান করে। এবং যদি মঙ্গলের সাথে অবস্থান করে এবং পৃথ্বী রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু সেই সংযোগটা অর্থাৎ শনি, রাহু এবং মঙ্গল খুবই সেই জাতক জাতিকার পীড়িত জীবন হয়ে থাকে।
এটি বিদেশি ভাষা, সাহিত্য, স্থাপত্য এবং সংস্কৃতির একটি প্রতি আগ্রহ এগুলো নির্দেশ করে থাকে। এবং বায়ু রাশিতেই যদি সংযোগ হয়ে থাকে সেটা মোটামুটি ভালো। কুম্ভ রাশিতে যদি হয় তাহলে এই সংযোগ দার্শনিক মনোবৃত্তি তৈরি করে থাকে। আর এই সংযোগে যেভাবে হবে সেইভাবে গুণাবলীকে কিন্তু প্রাথমিকভাবে মানে বাধা বা একটা সংগ্রামের সৃষ্টি করে থাকে। যেভাবে হবে সেই সংক্রান্ত কিন্তু বাধা তৈরি করে থাকে। যদি দ্বিতীয়ভাবে হয়ে থাকে তাহলে আর্থিক বিষয়ে কিন্তু ভীষণভাবে সংগ্রাম করতে হয় সেই সমস্ত জাতক জাতিকাকে। এটা দেখা যায় যে রাহু শনি রাজনীতিবিদ, তারপরে শাসক, ডিক্টেটর, এদের ছকে কিন্তু সুসংগত একটা সম্পর্ক থাকে এবং যে দেশের এরা শাসন করে থাকে তাদের শাসনকালে সেই দেশ কিন্তু সৌভাগ্যশালী হতে দেখা যায়। ইউরেনাস এবং রাহুর সংযোগ কিন্তু একটা ভিন্ন ধারণার জন্ম দিয়ে থাকে। এখানে সেই সমস্ত জাতক জাতিকার মধ্যে সর্বপ্রকার বস্তুবিজ্ঞান, তারপরে তোমার গ্যাজেট এবং টেকনোলজির প্রতি একটা আগ্রহ থাকতে দেখা যায়। বায়ুরাশিতে অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভতে যদি থাকে এই সংযোগে বিশেষ ফলদায়ী, সবথেকে ভালো ফলদায়ী হয়ে থাকে। বৃশ্চিকে কিন্তু এই সংযোগ যদি থাকে অর্থাৎ ইউরেনাস এবং রাহুর, তাহলে কিন্তু গুপ্তবিদ্যা, গুপ্ত বিষয়ের প্রতি একটা আগ্রহ সেই সমস্ত জাতক জাতিকার জন্মায়। এরা বৈপ্লবিক, তারপরে সৃষ্টিশীল, শকিং এবং ইন্ডিভিজুয়ালিস্টিক হতে সাধারণত দেখা যায়। রাহু এবং নেপচুন এটা হলো বুদ্ধিজীবী, তারপরে হচ্ছে তোমার স্বপ্নপ্রবল, আদর্শবাদী, ধর্মপ্রবক্তার হওয়ার একটা সংযোগ। রাহু এবং নেপচুনের সংযোগের ফলে কিন্তু কোনো কিছু বড় করার স্বপ্ন সেই সমস্ত জাতক জাতিকারা দেখে থাকে। এবং সংবাদ মাধ্যম, সিনেমা, তারপরে সঙ্গীত, তারপরে জ্যোতিষ, অকাল্টিজম, এই সমস্ত বিষয়ে জাতক জাতিকার মধ্যে আগ্রহ বাড়তে দেখা যায়। এবং অশুভ সংযোগের ফলে কিন্তু অলীক বিষয়ের প্রতি একটা আগ্রহ বা অলীক বিষয় জানার প্রতি একটা সময় নষ্ট করা, এগুলো কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে যে রাহু গ্রহ আমাদের ন্যাটাল চার্টে কী ধরনের প্রভাব ফেলে থাকে এবং প্রত্যেকটা গ্রহের সাথে রাহুর যদি কম্বিনেশন অথবা কনজাংশনে থাকে কী রেজাল্ট আমাদের দিয়ে থাকে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।